বিবাহের 2 বছরের ভিতরে যখন আমি প্রেগনেন্ট হই তখন কিছুদিনের পর জানতে পারি আমার স্বামী পরকীয়ার কথা। আর হ্যাঁ, এখন আমি 7 মাসের প্রেগনেন্সি। আর আজকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে। যেদিন এসব জানি সেদিন যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরকম অবস্থা আমার। আজকে তো একেবারে সোজা বিয়ে করে নিয়ে এসেছে। ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিলাম দুপুরের, ঠিক তখনই কলিং বেলের আওয়াজে শুনে বের হয়ে আর দেখি নীরব দাঁড়িয়ে আছে পাশে যুবতী একটা মেয়েকে নিয়ে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটির বয়স বেশি না, হয়তো কলেজে পড়ুয়া ছাত্রী হবে মেয়েটি। আবেগের বশে পড়ে যে কি করছে সেটা হয়তো মেয়েটির বোধ হবে আরো কিছুদিন পর। আমি এক পলক আমার স্বামীর দিকে তাকালাম। সে বলল, মায়া শোনো, এটা হচ্ছে আমার স্ত্রী, একসঙ্গে মানিয়ে বুঝিয়ে থাকবা, কিছু করবে না, একদম চুপচাপ থাকবে। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে কথাগুলো শুনে প্রায় বলতে গেলাম, অশ্রুও নেই, বোধহয় কান্নাও পাচ্ছে না। পাবেই বা না কেন, আমি তো জানতাম এমনটাই হবে, তবুও বুকে পাথরে কষ্ট পরিমাণ হচ্ছে যা আমি উপলব্ধি করতে পারছি না, কিন্তু প্রকাশ হচ্ছে না। হয়তো অতি কষ্টে পাথর হয়ে গেছি, এইরকম অবস্থা হয়ে গেছে আমার। বাড়িতে আমার ননদ আর আমার শ্বশুর মশাই ছাড়া কেউ নেই। শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমার স্বামী এইরকম অবস্থা হয়েছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। আমার শাশুড়ি মায়ের কত ইচ্ছে ছিল সে তার নাতিপুতির সঙ্গে সময় কাটাবে। আল্লাহ তাআলার কি পরিহাস, তার আগে আমার শাশুড়ি আমাকে তার কাছে সে নিয়ে গেল। উনি যাবার 2 মাস পরে জানতে পারি আমি প্রেগনেন্ট। আর আমার প্রেগনেন্সির 3 মাস বয়সে সময় আস্তে আস্তে আমার স্বামী পাল্টে যেতে দেখলাম। কোনো কথা বলতাম না, আমার সঙ্গে প্রয়োজন ছাড়া আর না আগের মতন ভালোবাসতো, কেমন একটা করতো কিন্তু কোনো করতো না, তা জানি আমিও নিজেও বুঝতাম না। তখন একটা রাগী ভাব নিয়ে থাকতো। ও সবসময় ফোনটাও ধরতে দিত না, কিন্তু কথা আছে না, সত্যিটা বোধহয় বেশি দিন লুকানো থাকে না। সেজন্য একদিন ওর ফোনে একটা মেসেজ দেখি, সেখানে লেখা ছিল, তোমার জন্য কালকে বিকেলে পার্কের কাছে হোটেলটাতে অপেক্ষা করব। ওখানে তো আগে কতবার গেছিল, বেশ ভালোই লাগে হোটেলটাতে, হোটেলের রুমগুলো গোছানো, সবকিছু দেখে এমনই ভালোই লাগে। আর আমার শারীরিক তৃপ্তি করার জন্য তো তুমি আছো, তাই না বলো? এই ছোট জীবনে যদি একটা সুখ করার মুহূর্তই না আসে তাহলে আর কিসের জীবন? চলে আসবে ঠিক সময়, কালকে আমি অপেক্ষা করব তোমার জন্য। ব্যাস, এই মেসেজটা পড়ে আর নিজেকে আহত রাখতে পারি। তখন হুট করে আমার স্বামীর খারাপ ব্যবহার, দূরে সরে যাও, এইসব কিছু হিসেবে স্পষ্ট হয়ে গেল আমার কাছে। সেদিন বিকেলের পর আর আমার রাতে ঘুম হয়নি। পরের দিন সেই ঠিকানায় আমি ওখানে যাই। যাওয়ার পর দেখি আমার স্বামী আর ওই মেয়েটা পার্কে বসে আছে। দেখি তখন চুপচাপ চলে আসি। সেদিন আমার স্বামী আসেনি আমার পিছু পিছু, শুধু কয়েকবার নাম ধরে ডাক দিয়েছিল, ব্যাস, আর কিছুই বলেনি। আরো একবার বুঝে গেছিলাম ওর কাছে আমার মূল্যটা কতটা আসলেই নেই। সেদিন বাড়িতে এসে শ্বশুরমশাইকে সব সত্যি বলি। রাতে যখন আমার স্বামী বাড়িতে ফিরে সবাই মিলে একে প্রশ্ন বসে, আমি ছিলাম চুপ হয়ে। সবার প্রশ্ন ছিল, কিন্তু আমার স্বামী নিরুপায় হয়ে ভাবেই ছিল। রুমে এসে আমার পা জোরে ধরে আঁকড়ে ধরে বলেছিল, যা করেছি ক্ষমা করে দাও, আর এইরকম করবো না কখনো। আমি আমাদের বাচ্চাটাকে নিয়ে সুখে থাকবো মায়া, শেষবারের মতো ক্ষমা করে দাও, প্রমিস আর কিছু করবো না। মানুষ তো ভুল জীবনে একবারই করে, বারবার তো আর করে না। সেদিনও আমি তাকে পারিনি ক্ষমা করে, এবং কথার প্রস্তুতি দিয়ে দুজনে চরম চলে যায়। চলতে থাকে সময়, এভাবে একে একে 2-3 দিন চলে যায়। যখন আমার স্বামী পরিবর্তন লক্ষ্য করি, ও বিয়ের শুরুতে আমাকে নিয়ে যে রকম পজিশন ছিল সেই রকম দেখতে থাকি, বারবার ক্ষমা চাইতে থাকে আমার কাছে, নিজের মনকে বোঝাতে থাকি আমি তো এখন আর একা নাই, আমার সঙ্গে আছে আমার আরেকজনকে নিয়ে। আমি কোথায় যাব? বাবার সংসারে যে তো সৎ মা কিছুতেই থাকতে দিবে না, আর থাকতেই দিলেই বা কয়েকদিন, আজীবন তো আর রাখবে না। তার উপর 2 জন আমি, এখন বাচ্চাটা কি হবে? সেসব তো কথা ভেবে মনকে বুঝ দিয়ে চুপচাপ মেনে নেই, সংসার করতে থাকি। আমার স্বামী খারাপ ব্যবহার না করলেও দূর সরে যেতে থাকে, কিন্তু তাতেও বুঝি হয়নি। এখন আমার স্বামী আরেকটা বউ নিয়ে আসছে, বাবা ননদ কেউ নেই বাড়িতে, আমি চুপটি করে বসে আছি। আমার স্বামী অদ্ভুত চাউনি দেখছি, নিয়তি বারবার আমার সঙ্গে কেন এমন করে? একটু সুখে থাকতে চাইলে এমন কেন হয়? এত ভাবনা চিন্তার মাঝে আমার স্বামী ডাক পড়লো। ও ডাকটা শুনতে বুকটা ছট করে উঠে পড়লো।
পরপর 4-5টা ডাক পড়লো। পরিবেশে ওরা নিচে নেমে এলো। কানে কি শুনতে পাও না নাকি? নয়নার খিদা পেয়েছে, ও খাবার খাবে। বিয়ের কাজ ছাড়তে দেরি হচ্ছে তাই দুপুরের খাবার খাইনি। এখনো তুমি খাবার নিয়ে উপরে আসো, বেশি দেরি করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। সইতে পারলাম না আমি, যেখানে নিজের 8 মাসের প্রেগনেন্সি হয়ে আমি, অথচ আমার স্বামীর কোনো ভাবনা চিন্তায় আর আমার দিকে নেই। বিয়ে করে নতুন বউ এনেছে, একা একা আর সহ্য করতে পারলাম না। কাউকে খুব করে পাশে অনুভব করছি কিন্তু কেউ নেই। বাধ্য হয়ে ফোন দিলাম বাপের বাড়ির ফোন নাম্বারে। আব্বুর ফোনে রিং হইতেছে। মোটা গলার আওয়াজ শুনে বুঝে গেল আমার মা ফোন ধরছে। আপাতত সে কথাগুলো মাথায় ছিল না। নিজের কষ্টগুলো উজাড় করে দিয়ে একে একে সব বললাম। বিনিময়ে নতুন মার উত্তর, দেখ মায়া, তুই এখন তোর সতীনের জন্য আমার সংসার এসে বসিস না। আমারও একটা মেয়ে আছে, বুঝলি তো? এখন তুই এসে বসলে আমার সেই মেয়েটাকে বিয়ে দিব কি করে? তার উপর তোর এখন ভরা পেট। তুই তো একা 9 মাসের বোঝা। চেষ্টা কর। তোর স্বামী তো সম্পত্তির অভাব নেই, আর সেও তো তোকে ছেড়ে দিবে না এরকম কিছু বলেনি। তাহলে তুই কেন চলে আসতে চাইছিস? খাওয়া পড়া সব তো পাচ্ছিস। তাহলে তোর বাপকে বিয়ে করার পর তোর ঘানি টেনেছি, বিয়ে করেছিস, ব্যাস, এখন আর পারবো না এসব কাহিনী সামলাতে ভাই। এখন থাকতে থাক, না থাকলে তোর রাস্তা তুই মা। আমি তখন চুপটি করে বসে পড়লাম। নিয়ে তুই আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে এই বিষাক্ত পরিস্থিতির। একজনও নেই সে আমাকে একটু ভরসা দিবে। নীরব শব্দ কান্না, সেটা মানুষ বেশি কষ্ট পেলে হয়। মায়া আমারও হয়েছে যেরকম অবস্থা, চুপচাপ কেঁদে চলছি। তখনই আবার আমার স্বামীর আগমন। তোকে কখন বলছি খাবার আনতে? আমার ঘরে কি খাবার নেই রে? নয়নার ভাবছে আমি ইচ্ছে করে করছি এসব। এমনিতে নয়না হচ্ছে আমার সোনার হরিণ, বুঝলি? তোকে হাত ছাড়া যাবে কিন্তু নয়নাকে না। যা খাবার নিয়ে আয়। যদি আর একবারও বলতে হয় তাহলে আজকে এই বাড়িতে শেষ দিন তোর, তারপর দেখিস কি করি হয়। চলে গেল আমার স্বামী। তখন আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। সিদ্ধান্ত নীলতায় ডুবছে। সে করবে কি এখন? আমি এখন কি করবো? বাপের বাড়ি যাব, সে তো পথ নেই। এখন থেকে অন্য কোথাও যাবার ও রাস্তাও নেই। আমি তখন পেটে হাত বুলাতে বারবার পেটে হাত দিয়ে বললাম, তুই চিন্তা করিস না মা, মা তোকে একবার পৃথিবীতে আলো দেখাতে দেবে, তারপর সেই সব কিছু থেকে চলে যাবে আমরা। তুই আশা রাখ, সে আমাকে অপেক্ষা রাখতে হবে রে। খাবার প্লেট সাজিয়ে রুমে যাই। গিয়ে দেখতে পাই সে নয়না নীরবে বুকের উপর মাথা রেখে আরামে শুয়ে আছে। আমার চোখ ফিরিয়ে নিল। খাবার নিয়ে রুমে যেতেই নয়না খাবারের প্লেটগুলো মাটিতে ফেলে দেয়। আমি হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে আছি। এত কিছু চুপচাপ মেনে নেওয়ার পরও এসব হচ্ছে কেন? মায়া মাথা ঘুরাতেই লাগলো।